স্বাগত শিক্ষার্থীরা। ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় পর্বে আমরা আজ আলোচনা করব ধ্বনির লোপ প্রসঙ্গটি নিয়ে। ধ্বনির লোপ প্রসঙ্গটা আগের পর্বেই আমরা বলেছি, স্বরধ্বনির আগমের মতো এখানে স্বরধ্বনির লোপ করতে পারে, ব্যঞ্জন ধ্বনির আগমের মতো শব্দ মধ্যস্থ ব্যঞ্জন ধ্বনির লোপ পেতে পারে, কিংবা সমান অক্ষর বা সমান দলও লোপ পেতে পারে। সেই জিনিসটা আমরা এখানে আলোচনা করব। আজ আমাদের প্রথম বিভাগ স্বরধ্বনি লোপ। স্বরধ্বনি লোপ সম্পর্কে বলতে গেলে যে উচ্চারণের সুবিধার জন্য বা দ্রুত উচ্চারণের কারণে কিংবা শব্দ মধ্যস্থ শ্বাসাঘাতের কারণে, তিনটা কারণ বললাম। এক হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য, দুই দ্রুত উচ্চারণের জন্য, অথবা শব্দ মধ্যস্থ শ্বাসাঘাতের কারণে যদি শব্দের আদি মধ্য বা অন্ত হতে স্বরধ্বনির বিলোপ ঘটে, তাহলে তাকে আমরা বলবো স্বরধ্বনি লোপ। এটি তিনটে স্থান থেকে হয় বলে এর তিনটে নাম। আদি স্বরলোপ, ধরো আমি বললাম অলাবু, এখান থেকে এলো লাউ, তাহলে এর প্রথমে যে অধ্বনিটি ছিল সেই অধ্বনিটি এখানে নেই। আবার এখানে শেষে যে ব্যঞ্জন ধ্বনি ছিল সেই ব্যঞ্জন ধ্বনিও নেই। তো যাই হোক, আমরা এখানে দুটি পরিবর্তন ঘটলে আমরা প্রথম পরিবর্তনটিকেই নিচ্ছি, যে আদি থেকে এইভাবে ধ্বনি যদি চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো আদি স্বরলোপ। ঠিক এই রকম উদাহরণে আমরা বলতে পারি অতসী থেকে তিসি, অপিধান থেকে পিধান, উড়ুম্বুর থেকে ডুমুর। এগুলি প্রত্যেকটি আদি স্বরলোপের উদাহরণ। মধ্য স্বরলোপও বাংলা উচ্চারণে বিশেষ কম যায় না। সেক্ষেত্রে মাঝখান থেকে ধ্বনি যদি লুপ্ত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো মধ্য স্বরলোপ। এক্ষেত্রে যেমন উদাহরণ আমরা দিতে পারি গা মোছা, যেটা দিয়ে গা মোছা হয় সেখান থেকে আমরা করছি গামছা, তাহলে এখানে যে ময় ওকারটা ছিল এখানে সেই ওকারটা নেই। অনুরূপে হতে পারে জানালা থেকে জানলা, বাতাসা থেকে বাতাসা, দেবতা থেকে দেবতা। এখানে অধ্বনিটাকে পুরোপুরি লোপ করে দয়কার বয় হসন্ত তয়াকার দেবতা। এগুলি হলো মধ্য স্বরলোপের উদাহরণ। অনুরূপে রয়েছে অন্ত স্বরলোপ। অন্ত কথার অর্থ হচ্ছে শেষে। যদি শেষে ধ্বনি লুপ্ত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অন্ত স্বরলোপ। যেমন আমরা যদি বলি লজ্জা, এই যে ধ্বনিটি, এই ধ্বনিটিতে দেখি লজ্জা থেকে লাজ, এখানে একটি বর্গীয় জ ধ্বনি লুপ্ত হয়েছে, তার সঙ্গে আকার যেটি ছিল সেটি একেবারে শেষ অর্থাৎ অন্ত থেকে লোপ পেয়েছে, যেটি একটি স্বরধ্বনি, তাই এর নাম অন্ত স্বরলোপ। ঠিক অনুরূপভাবে বন্যা থেকে বান, মুষ্টি থেকে মুঠ, সন্ধ্যা থেকে সাঁঝ, ভিত্তি থেকে ভিত ইত্যাদি এই ধ্বনি লোপ পর্যায়ের মধ্যে পড়বে। ব্যঞ্জন ধ্বনি লোপ অর্থাৎ উচ্চারণের সুবিধার্থে উচ্চারণকে সহজ এবং সংক্ষিপ্ততর করার জন্য যদি শব্দ মধ্যস্থ কোনো ব্যঞ্জনের বিলোপ ঘটে তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি লোপ। এরও ক্ষেত্র তিনটি হতে পারে, অর্থাৎ প্রথম, মাঝখান এবং শেষ, এই তিনটি জায়গা থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ পেতে পারে। এর উদাহরণ হিসেবে আমরা এরকম তিনটি বিভাগ প্রাথমিক করতে পারি: আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ এবং অন্ত ব্যঞ্জন লোপ। প্রথমে আমরা যদি আদি ব্যঞ্জন লোপের উদাহরণ খুঁজি তাহলে আমরা দেখব স্ফূর্তি। এই অংশটিতে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দন্তস্বয় ফ ছিল, প্রথমে দন্তস্ব তারপর ফ, এখানে কিন্তু দন্তস্ব ধ্বনি এখানে হচ্ছে লোপ পেয়ে যাচ্ছে, তাই এটা আদি থেকে হচ্ছে বলে এটাকে আমরা বলবো আদি ব্যঞ্জন লোপ। ঠিক এই রকমভাবে স্ফটিক থেকে ফটিক, স্থান থেকে থান, স্পষ্ট থেকে স্পষ্ট, এগুলি প্রত্যেকটি আদি ব্যঞ্জন লোপের উদাহরণ। এরপরে আমরা যেটিতে আলোচনায় চলে যাব, মাঝখান থেকে যদি লোপ পায় তাহলে সেটাকে আমরা বলবো মধ্য ব্যঞ্জন লোপ। সেক্ষেত্রে যেমন আমরা বলবো ফেরু, এটি বিদেশি শব্দ, সেখান থেকে আমরা বলি যেটা ফাও অর্থাৎ উপরি পাওনা, যেটা এই জায়গাটায় যদি লক্ষ্য করো তাহলে এখানে যে র ধ্বনিটি মাঝখানে ছিল সেই র ধ্বনিটি কিন্তু লোপ পেয়েছে, তাই এই অবস্থাটাকে আমরা বলবো মধ্য ব্যঞ্জন লোপের উদাহরণ।
এছাড়া অন্তব্যঞ্জন লোপ যেটি ঘটে থাকে অর্থাৎ শেষে, নবনীত কথাটি থেকে ননি কথাটি এসছে। এখানে দেখো অন্তধ্বনি হিসেবে যে ত ছিল সেই ত কিন্তু এখানে নেই, তাহলে এগুলি কি হয়েছে না লোপ পেয়েছে। এটি হচ্ছে অন্তব্যঞ্জন লোপের উদাহরণ। ব্যঞ্জন লোপের হলোপ বলে একটি বিশেষ বিভাগ আমরা তৈরি করতে পারি, যেখানে আমরা লক্ষ্য করি যে শব্দ মধ্যস্থ হ ধ্বনিটি লোপ পায়। যেমন আমরা যদি বলি ফলাহার, ফলার উচ্চারণে চলে যাবে, অর্থাৎ এই হটি সেখানে লোপ পেয়ে যাবে। মালদহ থেকে মালদা, শিয়ালদহ থেকে শিয়ালদা, গাহিতাম থেকে গাইতাম, চাকদহ থেকে চাকদা, তাহাদের থেকে তাদের, অনেক ধরনের উদাহরণ আমরা এখানে পাবো। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে প্রায় হ ধ্বনি লোপ পেয়ে যে শব্দটির ব্যক্ত উচ্চারণ সেটি সংক্ষিপ্ত এবং সহজ করে তোলা যায়। এর মধ্য দিয়ে সাধু চলিতেরও একটি বিভাগ সৃষ্টি হয়। আবার অনেক ক্ষেত্রে যুগ্ম ব্যঞ্জনের একটি লোপ পেতে পারে শ্বাসাঘাতের কারণে। যদি মাঝের ব্যঞ্জনে অধিক শ্বাসাঘাত আসে সেক্ষেত্রে অন্তব্যঞ্জন লোপ পেতে পারে, যেমন ভিন্ন থেকে ভিন, চিত্ত থেকে চিত, এগুলি হচ্ছে আমাদের যুগ্ম ব্যঞ্জনের একটির লোপ। আর শেষ বিভাগটি যেটি থাকছে সমাক্ষর লোপ বা সমদল লোপ, শেষ বিভাগে থাকছে এই যে শব্দে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনি বা সমবর্ণের একটি যদি লোপ পায় তখন তাকে সমাক্ষর লোপ বলা হয়ে থাকে। যেমন বড় দাদা থেকে হচ্ছে বড়দা। এক্ষেত্রে দেখো দয়াকার দয়াকার ছিল তো একটি দ রয়ে গেছে। আমি যদি অক্ষরের দিক থেকে বলতে পারি বড় দা দা, চারটি অক্ষর ছিল, এখানে দুটি অক্ষর দা দার মধ্যে একটি রয়েছে, তাই এটাকে সমাক্ষর লোপ বা সমদল লোপ বলা চলে। ঠিক এই রকম ছোট কাকা থেকে ছোটকা, দিদি থেকে দি ইত্যাদি সমাক্ষর লোপের উদাহরণ। তো এইভাবে আমরা ধ্বনির লোপ বিভাগটিকে আলোচনার মাধ্যমে শেষ করলাম। তোমরা উদাহরণগুলি ভালো করে দেখবে, কারণ অনেক সময় উদাহরণ দেওয়া থাকে, বলা থাকে কী ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে দেখাও। সেক্ষেত্রে তোমাকে আবারও বলছি, প্রথম পর্বে যা উল্লেখ করেছি বর্ণ বিশ্লেষণ করে ফেলতে হবে। প্রথমে কোথায় ঘটেছে, তারপরে কে ঘটেছে, অর্থাৎ স্বর না ব্যঞ্জন কার ক্ষেত্রে ঘটেছে, আর এটা এসেছে না লোপ পেয়েছে। এই তিনটে উত্তর পরপর সাজালে তোমরা যথাযথ উত্তর দিতে পারবে। প্রস্তুত হয়ে দেখো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।